আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা জীববিজ্ঞান নিয়ে আলোচনা করব। আমাদের জীববিজ্ঞান নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীবন পাঠ। আমাদের এই অধ্যায়টা ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারি সবার জন্য, তবে এটা বেসিক্যালি ডিপ্লোমা মিডওয়াইফারি বেসড হবে এবং বিএসসিদের এখান থেকে বেসিক কিছু ইনফরমেশন নিতে হবে। তো আমরা এখানে শুরুতে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে জীববিজ্ঞানের ধারণা বা জীববিজ্ঞান আসলে জিনিসটা কি বা কোথা থেকে আসছে। আমাদের জীববিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় বায়োলজি, সেটা জানি। এটি গঠিত হয়েছে গ্রিক শব্দ বায়োস এবং লগোস, এই দুইটা শব্দের সমন্বয়ে। এখানে আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে বায়োস মানে জীবন এবং লগোস মানে হচ্ছে জ্ঞান। তাহলে জীবন সম্পর্কিত যে জ্ঞান সেটাই হচ্ছে আমাদের জীববিজ্ঞান। এরপর এখানে জীববিজ্ঞানের শাখা। জীববিজ্ঞানে আমাদের প্রধানত দুইটা শাখায় ভাগ করা হয়েছে। কি কি? সেটা হচ্ছে ভৌত এবং আরেকটা ফলিত। তাহলে আমাদের মোট দুইটা শাখা, একটা হচ্ছে ভৌত শাখা, একটা ফলিত শাখা। ভৌত শাখা কি? যেখানে হচ্ছে আমরা মুখস্থ টপিক নিয়ে আলোচনা করে থাকি। আর যেটা হচ্ছে আমাদের ফলিত শাখা, সেখানে আমরা প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো এখানে আমাদের ভৌত জীববিজ্ঞানে কি বলতেছে, এখানে অনেকগুলো শাখা রয়েছে। হ্যাঁ, যেমন ভৌত জীববিজ্ঞানে এখানে বিভিন্ন শাখা রয়েছে এবং প্রতিটা শাখার বিষয়বস্তু আলাদা আলাদা হয়ে থাকে। আমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই প্রতিটা যে শাখা আমাদের রয়েছে, এই শাখাগুলোর বাংলা এবং ইংরেজি নাম। আপনি যদি ভৌত জীববিজ্ঞানের শাখা কোনগুলো এটা যদি আপনি মনে না রাখতে পারেন তাও কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে অঙ্গ সংস্থানের ইংরেজি হচ্ছে মরফোলজি। আপনাকে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, সাপোজ আপনি এটা জানেন না যে ভৌত জীববিজ্ঞানের শাখা অঙ্গ সংস্থান, সাপোজ এটা আপনার মনে নাই, তাও কোনো সমস্যা নাই। তবে আপনার এটা মনে রাখতে হবে যে অঙ্গ সংস্থানের ইংরেজি নাম হচ্ছে মরফোলজি। এবার আমরা এখানে আসি যে এই অঙ্গ সংস্থানে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। অঙ্গ বলতে আমরা কি বুঝছি, যে বিভিন্ন পার্ট, বডি বিভিন্ন পার্ট। তাহলে এখানে আমরা কি বলতেছে যে জীবের সার্বিক অঙ্গ সংস্থান বা দৈহিক গঠন বর্ণনা করে। দেখেন, অঙ্গ মানে কি? অঙ্গ মানে কি আমাদের দেহ। তাহলে এখানে কি করবে? দৈহিক গঠন বর্ণনা করবে। তো এক্ষেত্রে আমি একটা বিষয় বলি যে আমাদের প্রতিটা শাখার যে কাজের সঙ্গে কিন্তু নামের একটা মিল আছে। অর্থাৎ আপনি যদি কোনো একটা শাখার যদি আপনি নাম দেখেন বা শুনুন, তাহলে আপনি অটোমেটিক্যালি বলে ফেলতে পারবেন যে এই শাখায় কি বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো আপনাদের পরীক্ষাতে প্রশ্নটা এভাবে আসতে পারে যে জীবের দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? জীবের দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? আপনাকে অপশন থেকে উত্তর করতে হবে অঙ্গ সংস্থান। বা অঙ্গ সংস্থান যদি দেয় আপনারা খুব সহজে পেরে যাবেন যে অঙ্গ মানে দেহ, তাহলে দৈহিক গঠন বললে আমরা অঙ্গ সংস্থান। কিন্তু আপনাদের অপশনগুলো বাংলায় না দিয়ে ইংরেজিতেও দিতে পারে, সেটা হচ্ছে মরফোলজি। তাহলে আপনাদের বলতে পারে যে জীবের দৈহিক গঠন বর্ণনা করা হয় কোন শাখায়, আপনার অপশনগুলো ইংরেজিতে দেওয়া থাকতে পারে, তাহলে তখন আপনাকে অ্যান্সার করতে হবে মরফোলজি। এরপরে আমাদের আসছে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। এটাও একইভাবে ইংরেজিটা অবশ্যই মনে রাখতে হবে। কেন? কারণ বাংলায় বলতেছে জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় যে শাখায়। তাহলে শ্রেণীবিন্যাস নিয়ে যেখানে আলোচনা করবে সেটা তো অবশ্যই শ্রেণীবিন্যাসবিদ্যা, এমনি পারা যাচ্ছে। জাস্ট কাজটা হচ্ছে ইংরেজিটা মনে রাখতে হবে। কি? ট্যাক্সোনমি। হ্যাঁ, ট্যাক্সোনমি মানে হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা। এরপর আমাদের রয়েছে শারীরবিদ্যা বা ফিজিওলজি বা শারীরবিদ্যা। এখানে কি হচ্ছে দেখেন, এই অঙ্গ সংস্থান এবং এই শারীরবিদ্যা এই দুইটা একটু মিলায় ফেলবেন না। দেখেন এখানে কি হচ্ছে, জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি। আমাদের অঙ্গ সংস্থান আমরা দেখেছিলাম দৈহিক গঠন, দৈহিক গঠন, কিন্তু এই শারীরবিদ্যাতে আমরা দেখব হচ্ছে যে দেহের অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী, যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ, এই ধরনের বিষয়গুলো। তাহলে পার্থক্যটা বুঝতে পারছেন? যদি গঠন নিয়ে আলোচনা করে তাহলে আমরা উত্তর করব অঙ্গ সংস্থান, আর যদি আমাদের বিভিন্ন রাসায়নিক কার্যাবলী যদি আলোচনা করা হয় তাহলে সেটা হবে হচ্ছে শারীরবিদ্যা বা ইংরেজিতে হচ্ছে
ফিজিওলজি। আপনারা যখন নার্সিং ফার্স্ট ইয়ারে পড়বেন তখন আপনাদের একটা ফার্স্ট ইয়ার সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে যারা ডিপ্লোমা তাদের সাবজেক্ট থাকবে হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, আর যারা বিএসসি তাদের সাবজেক্টের নাম হবে ফিজিওলজি। সেখানে আপনারা মানব দেহের সকল যে কার্যাবলী যে ঘটে সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজিতে আমরা কি দেখতেছি, যে জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী এই শাখার আলোচ্য বিষয়। তাহলে টিস্যু সম্পর্কিত যদি কোনো কিছু আমাদের থাকে তাহলে সেটা অবশ্যই হিস্টোলজির অন্তর্ভুক্ত। এরপরে আমাদের ভ্রূণবিদ্যা, এটার ইংরেজি কি, এটার ইংরেজি হচ্ছে এমব্রায়োলজি। এক্ষেত্রে আমাদের কী হবে, ভ্রূণ মানে কি একদম জীবদেহের একদম প্রথম পর্যায়ে যেটা, সেটা কি ভ্রূণ। তো এখানে আমাদের জনন কোষের যে উৎপত্তি, নিষিক্ত জায়গোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, এই ধরনের বিষয়গুলো আমাদের ভ্রূণবিদ্যার আলোচ্য বিষয়। জাস্ট এগুলো যদি আপনি একবার মিলায়ে পড়তে পারেন যার নামের সঙ্গে কাজ, তাহলে এটা আপনার দ্বিতীয়বার পড়া লাগবে না। এবং আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে আপনাদের জীববিজ্ঞান যেটা বোর্ড বইয়ের যে প্রথম অধ্যায়, সেটা জাস্ট একটু রিডিং দিবেন। এটা হচ্ছে স্লাইড, এখানে আমি যেগুলো ইম্পর্টেন্ট আপনাদের জন্য সেগুলো আমি এখানে ইনক্লুড করেছি। আমার ক্লাসে সেই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এই স্লাইডটা আপনারা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, আর যে জীববিজ্ঞান প্রথম অধ্যায় যেটা, সেটা একটু রিডিং দিবেন, ঠিক আছে? এটা মুখস্থ করবেন এবং বোর্ড বইয়ের প্রথম অধ্যায়টা একটু রিডিং দিবেন। এরপরে আমরা এখানে দেখব কোষবিদ্যা, যেটা ইংরেজিতে বলা হয় সাইটোলজি। জীবদেহের কোষের গঠন, কার্যাবলী এবং বিভাজন সম্পর্কে, অর্থাৎ কোষ বিভাজন যে আমরা পড়েছিলাম, তাহলে যদি বলা হয় যে কোষ বিভাজন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়, তাহলে আমরা অ্যান্সার করবো সাইটোলজি বা কোষবিদ্যা। এরপরে আমাদের আসছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। বংশগতি বলতে কি, আমাদের বংশ পরম্পরায় কই থেকে আসছে, জিন থেকে আসছে, পিতা মাতা দাদাদি জিন থেকে পর্যায়ক্রমে আমাদের বংশের পরবর্তী প্রজন্মগুলো চলে আসছে। তাহলে জিন এবং জীবের বংশগতি ধারা সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। তাহলে আপনাকে পরীক্ষা তাহলে এইভাবে দিতে পারে যে জিন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। এরপরে আমাদের আসছে এন্ডোক্রাইনোলজি। এটা কি, জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা করা হয় যে শাখায়, সেটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইনোলজি বা হ্যাঁ, বা এটাকে আমরা হচ্ছে হরমোন এখানে আলোচনা করা হয়। তাহলে এন্ডোক্রাইনোলজিতে আমাদের কি বিষয় আলোচনা করা হয়, হরমোন বিষয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইনোলজি। এই অধ্যায়টা আমাদের মুখস্থ নির্ভর, তবে একটু বুঝে পড়তে হবে, ঠিক আছে? বুঝে পড়লে এই অধ্যায়টা মুখস্থ করতে একদমই ইজি হয়ে যাবে। এরপরে আমাদের আসছে ফলিত জীববিজ্ঞান শাখা। ফলিত জীববিজ্ঞানের মধ্যে প্রথমে আমাদের আসছে জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি। এখানে আমাদের প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত আলোচনা। যেমন আমাদের অনেক আদিমকাল থেকে যে আমরা বলছি না যে এত বছর আগে মারা গেছে ডাইনোসর, এত বছর আগে ফসিল হয়েছে, তো এ ধরনের বিষয়গুলো আমরা কিভাবে জানতে পারি, এ ধরনের বিষয়গুলো আমরা এই জীবাশ্ম বিজ্ঞান থেকে জানতে পারি। অর্থাৎ একদম আদিম যুগ থেকে আমাদের যেগুলো বিলুপ্ত হয়ে গেছে বা যে ধরনের আগে ছিল, যাদের অস্তিত্ব ছিল, ঠিক আছে, যে সকল জীবের অস্তিত্ব ছিল তাদের সম্পর্কে এখন বর্তমানে বিজ্ঞানীরা কীভাবে জানতে পারছে, তারা এই জীবাশ্ম বিজ্ঞানের সহায়তাতে জানতে পারছে। এরপরে পরজীবী বিদ্যা, অর্থাৎ পরজীবিতা বা পরজীবী জীবের জীবন প্রণালী এবং সে সম্পর্কিত যে রোগ রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হয় পরজীবী বিদ্যাতে। পরজীবী বিদ্যা কি, যে একজনের জীবনের উপর নির্ভর করে যে আরেকজন বেঁচে থাকে। হ্যাঁ, যেমন দেখা গেল যে হচ্ছে মৃত জীব হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ছত্রাক, এগুলো কি জন্মায় না, তাহলে এগুলো কি হিসেবে কাজ করছে, এগুলো ওইখান থেকে কিন্তু খাবারটা সংগ্রহ করছে। আবার অনেক সময় বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকে যে একটা বড় গাছের সঙ্গে আরেকটা ছোট লতা পাতা পেঁচিয়ে তারা কি করে, তারা বড় হতে থাকে। তো এগুলো মূলত সবাই হচ্ছে পরজীবী, যারা অন্যের সাহায্যে নিজে বেড়ে ওঠে বা নিজে বংশ বিস্তার করে থাকে, এটা হচ্ছে পরজীবী বিদ্যা। এরপরে আমাদের আসছে অণুজীব বিজ্ঞান। এই যেমন একটু আগে বললাম ভাইরাস, ব্যাকটেরিয়া, বা এক কথায় যেগুলো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমাদেরকে দেখতে হবে সেগুলো হচ্ছে আমাদের অণুজীব বিজ্ঞান।
এরপরে আমাদের বায়ো ইনফরমেটিক্স, ইনফরমেশন, বায়োলজি এবং ইনফরমেশন এই দুইটা মিলে হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। তাহলে ইনফরমেশন মানে কি? তথ্য। বায়োলজি মানে কি? জীব। তাহলে জীব সম্পর্কিত যেসব আমরা তথ্যগুলো পাচ্ছি সেগুলো কি? বায়ো ইনফরমেটিক্স। তাহলে দেখেন, কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, ইনফরমেশন মানে তথ্য, আর বায়োলজি মানে কি? জীব। তো এই কম্পিউটার প্রযুক্তি নির্ভর আমরা যে জীববিজ্ঞান সম্পর্কিত যে তথ্যগুলো পাচ্ছি, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান, এগুলো সব হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্সের অন্তর্গত। তাহলে এখান থেকে প্রশ্নটা এইভাবে আসতে পারে যে ক্যান্সার সম্পর্কিত বিজ্ঞান, বা যদি আমরা এরকম বলি যে ক্যান্সার বিশ্লেষক, হ্যাঁ, যে বিজ্ঞান, সেটা কিসে অন্তর্ভুক্ত? তাহলে আমরা বায়ো ইনফরমেটিক্স। বা প্রশ্নগুলো না এখান থেকে একটু ঘুরায় পেঁচিয়ে দিতে পারে। আপনার যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে প্রশ্নটা যদি একটু ঘুরাইয়া দেয় তাহলে আপনারা পারবেন। যেমন এইভাবে দিতে পারে যে বিজ্ঞানীরা বর্তমানে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছে, ঠিক আছে? তাহলে এই কাজটা কিসের অন্তর্ভুক্ত হবে? এটা অবশ্যই আমাদের বায়ো ইনফরমেটিক্স অন্তর্ভুক্ত হবে। কেন? কারণ এরা যে ক্যান্সার ওষুধটা আবিষ্কার করছে, এটা কি অবশ্যই তথ্য প্রযুক্তির সহায়তা নিয়েই তারা আবিষ্কার করছে, তাহলে এটা অবশ্যই আমাদের বায়ো ইনফরমেটিক্সের অন্তর্গত হবে। এরপরে আমরা এখানে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস, দেখেন শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যাওলাস লিনিয়াস। এর নামটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই অধ্যায়ে। কি বলতেছে? যে শ্রেণীবিন্যাসের জনককে, তাহলে আমাদের কি হচ্ছে? ক্যাওলাস লিনিয়াস। তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। তিনি জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করেন, একটা উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। তাহলে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। কি জন্য? কারণ এখানে আমাদের যে মানে হচ্ছে জনক নিয়ে কথা বলা হয়েছে, হ্যাঁ, যে শ্রেণীবিন্যাসবিদ্যার জনককে আমরা এখানে বলবো ক্যাওলাস লিনিয়াস। এরপরে আমরা এখানে দেখবো হচ্ছে জীব জগৎ। এখানে কি বলছে? বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমানে কোষের ডিএনএ এবং আরএনএ এর প্রকারভেদ, জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা ও খাদ্যাভ্যাসের তথ্যপাতির ভিত্তি করে আর.এইচ. হুইটেকার জীবজগৎকে 5টি রাজ্য এবং 5 কিংডমে ভাগ করেন। তাহলে আমাদের এখানে এত কিছু লেখা আছে, তারপর আমরা এখানে যে ইনফরমেশনটা একটু ভালোভাবে মনে রাখবো সেটা হচ্ছে যে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন কে? সেটা হচ্ছে আমাদের আর.এইচ. হুইটেকার। পরবর্তীকালে মার্গুলিস এই সমস্ত জীবজগৎকে 2টা সুপার কিংডমে ভাগ করে এবং এই 5টা রাজ্যকে 2টা সুপার কিংডমে অন্তর্ভুক্ত। তাহলে আমাদের যদি বলি যে সুপার কিংডম আবিষ্কার করেছে কে? সেটা হচ্ছে মার্গুলিস। আর আমরা যদি বলি 5টি রাজ্যকে কে ভাগ করেছে, জীবজগৎকে 5টি রাজ্যে কে ভাগ করেছে, তাহলে উত্তর হচ্ছে আর.এইচ. হুইটেকার। তাহলে আমরা এখানে মোট 3 জনের নাম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক আমরা দেখতে পাচ্ছি ক্যাওলাস লিনিয়াস, এবং ইনি হচ্ছে সুইডিশ প্রকৃতিবিদ, ঠিক আছে, মানে সুইডেনের নাগরিক। এবং আমাদের যে 5টা রাজ্যে যে ভাগ করছে আমাদের জীবজগৎকে, সেটা কি করছে? আর.এইচ. হুইটেকার। এবং আমাদের যে সুপার কিংডমে ভাগ করছে সেটা করছে হচ্ছে মার্গুলিস। আমরা এই 3টা নাম একটু মনে রাখবো। এরপরে আমরা এখানে দেখতে পারবো হচ্ছে যে সুপার কিংডম 1। আমরা তো দেখলাম যে 2টা সুপার কিংডম, তো প্রথমে আমরা বলছি সুপার কিংডম 1। এখানে কি? এখানে রয়েছে হচ্ছে প্রোক্যারিওটা। তাহলে প্রোক্যারিওটা কি? এরা আদিকোষী যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়। তাহলে মনে রাখবেন যে প্রো মানে হচ্ছে পূর্বে, প্রো মানে হচ্ছে পূর্বে। তাহলে যারা পূর্বে আবিষ্কৃত হয়েছে তারা হচ্ছে আদিকোষী, ঠিক আছে? আদি মানে কি? পূর্বে। তাহলে আদিকোষী এবং এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, এবং এরা হচ্ছে এককোষী আণুবীক্ষণিক জীব। এখানে অনেকগুলো ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। প্রোক্যারিওটা হচ্ছে আদিকোষী এবং এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, মানে আদিকোষী মানে নিউক্লিয়াস সুগঠিত নয়। এরপর এরা হচ্ছে এককোষী, একটা কোষ, এবং এরা হচ্ছে আণুবীক্ষণিক। এবং এই প্রোক্যারিওটা বা সুপার কিংডম 1-এর অন্তর্ভুক্ত যে রাজ্য সেটা হচ্ছে মনেরা। তাহলে মনেরা কিসে অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে সুপার কিংডম 1-এর অন্তর্ভুক্ত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রাজ্য 1 মনেরা। এদের বৈশিষ্ট্যটা কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা এককোষী, কারণ এখানে প্রোক্যারিওটা যদি এককোষী হয় তাহলে এই তো অবশ্যই এককোষী হবে মনেরা। এবং ফিলামেন্টাস, অর্থাৎ একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট তৈরি করে। কলোনিয়াল মানে কলোনি আকারে থাকে, অর্থাৎ গুচ্ছ আকারে থাকে, একসঙ্গে অনেকজন মিলে থাকে। কোষে ক্রোমাটিন তন্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই।
এরপর এখানে বলতেছে যে এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, অর্থাৎ বলতে গেলে কোনো কিছুই নাই সেভাবে, কিন্তু রাইবোজোম আছে। জাস্ট আমরা এই জায়গাটা যদি একটু মনে রাখতে পারি যে রাইবোজোম আছে, তাহলেই আমাদের হয়ে গেল কি যে অন্য কোনো কিছু নেই, শুধুমাত্র রাইবোজোম আছে। এটা কিন্তু আমাদের দরকার হবে এমসিকিউ এর জন্য। এরপরে কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। এদের যে কোষটা বিভাজিত হচ্ছে বংশবৃদ্ধির জন্য, তো হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই কোষ বিভাজনটা দ্বিবিভাজন, মানে এটা দুইবার বিভাজনের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এরপরে প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। উদাহরণ নীল লাভ, সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া। আমাদের এই উদাহরণগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ, যে কারা আমাদের মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, কারা প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত, এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা মনে রাখবেন যে সুপার কিংডম 1-এর অন্তর্ভুক্ত জাস্ট একজন, সেটা হচ্ছে মনেরা, এবং এটাকে আমরা মানে মনেরা এটা হচ্ছে মূলত এরা প্রোক্যারিওটিক সেল, বা এদেরকে আমরা বলে থাকি প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত। এরপরে আমরা এখানে যাদেরকে পাবো সেটা হচ্ছে সুপার কিংডম 2। সুপার কিংডম 2-তে রয়েছে ইউক্যারিওটা। ইউক্যারিওটা কি? এর আগেটা যেহেতু আমরা দেখলাম আদিকোষী, তাহলে ইউক্যারিওটা হবে হচ্ছে প্রকৃত কোষী, এবং এদের নিউক্লিয়াস সুগঠিত, এবং এরা এককোষী বা বহুকোষী উভয় ধরনেরই হতে পারে। এরা এককভাবে অথবা কলোনি আকারে দলবদ্ধভাবে বাস করে। তাহলে আমরা একটু আগে যে প্রোক্যারিওটা দেখলাম তারা শুধুমাত্র এককোষী এবং তারা কলোনি আকারে থাকে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ইউক্যারিওটা যারা, তারা হচ্ছে এককোষী বহুকোষী দুই রকমই হয়ে থাকে, এবং এরা এককভাবেও বসবাস করতে পারে, আবার কলোনি আকারেও করতে পারে। ঠিক আছে, ওকে। এবং এই সুপার কিংডম 2-এর ভিতরে আবার রয়েছে আমাদের মোট যে 5টা রাজ্য রয়েছে, একটা রাজ্য অলরেডি চলে গেল, আমাদের এখানে হচ্ছে 2 নম্বর রাজ্য, সেটা হচ্ছে প্রোটিস্টা। এদের বৈশিষ্ট্যটা কি? এরা যেহেতু এই ইউক্যারিওটার ভিতরে বা এই সুপার কিংডম 2-এর ভিতরে, তাহলে এদের বেসিক বৈশিষ্ট্যটা কিছু কিছু একই হবে, তারপরে অনেকগুলো পার্থক্য রয়েছে। তাহলে এখানে কি বলতেছে? এরা অবশ্যই এককোষী এবং বহুকোষী, ঠিক আছে, এবং একক বা কলোনি আকারে থাকবে, এটা এদের বেসিক বৈশিষ্ট্য, এবং সুগঠিত নিউক্লিয়াস, এটা তো আমরা বুঝে গেলাম। এদের যে বৈশিষ্ট্য ইউক্যারিওটা, এই প্রোটিস্টাতে একই বৈশিষ্ট্যই তো হবে, তাই না, কমন বিষয়। এরপরে আমরা দেখব কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে, মানে এখানে সব কিন্তু থাকে, এর আগেরগুলোতে ছিল না, এখানে থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে, খাদ্য গ্রহণ, শোষণ গ্রহণ বা হচ্ছে ফটোসিনথেসিস পদ্ধতিতে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন, এর আগে আমরা কি দেখলাম দ্বিবিভাজন, কিন্তু আমাদের এখানে এই প্রোটিস্টা বা ইউক্যারিওটাতে কি ঘটছে? এখানে মাইটোসিস কোষ বিভাজন ঘটছে, এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে, এবং কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে একই, এরূপ 2টি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে, অর্থাৎ ভ্রূণ গঠিত হয় না। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে এই প্রোটিস্টা রাজ্যের যারা অন্তর্ভুক্ত, এদের আমাদের কি হচ্ছে যৌন এবং অযৌন দুইভাবে আমাদের প্রজনন হয়ে থাকে, কিন্তু এখানে কোনো ভ্রূণ গঠিত হয় না। এই ইনফরমেশনটা আমাদের খুব বেশি একটু মনে রাখতে হবে, হ্যাঁ, যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে, এবং আমাদের এই কনজুগেশনের মাধ্যমে আমাদের এই গ্যামেটের মিলনের ফলে যৌন প্রজনন ঘটে, দুই রকমই ঘটছে, কিন্তু এখানে কোনো ভ্রূণ গঠিত হয় না। ইনফরমেশনগুলো এরকম ছোট ছোট করে আপনারা মনে রাখবেন। এদের উদাহরণ হচ্ছে অ্যামিবা, প্যারাসিমিয়াম, এককোষী বা বহুকোষী শৈবাল, এরা সবাই হচ্ছে আমাদের প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। হ্যাঁ, ওকে। এরপরে আমরা এখানে দেখব হচ্ছে রাজ্য 3 ফানজাই। এদের বৈশিষ্ট্য কি? এবং আরেকটা বিষয় যে আমাদের এখানে সবগুলো রাজ্যের কিন্তু আলাদাভাবে মনে রাখতে হবে বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, এদের বেসিক বৈশিষ্ট্য তো রয়েছে, তার সঙ্গে কিছু কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে রাজ্যগুলোর, তো সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এবং প্রতিটা রাজ্য অনুযায়ী তাদের যে উদাহরণ, সে উদাহরণগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কি বলতেছে? ফানজাই, এখানে অধিকাংশ এরা স্থলজ, মানে এরা স্থলে বসবাস করে, মৃতজীবী বা পরজীবী হয়ে থাকে, দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। তাহলে এটা একটু খুব ভালোভাবে মনে রাখতে হবে যে মাইসেলিয়াম বা সরু সুতার মতো অংশ রয়েছে কোন রাজ্যের, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ফানজাই রাজ্য, অর্থাৎ যে সকল অণুজীব বা যারা আমাদের এই ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত, তারা কি, তারা মৃতজীবী বা পরজীবী, এবং এরা মাইসেলিয়াম দিয়ে গঠিত।
তাহলে মাইসিলিয়াম দিয়ে গঠিত কোন রাজ্যের অণুজীব বা হচ্ছে পরজীব? সেটা হচ্ছে ফাঞ্জাই রাজ্যে। এগুলো নিউক্লিয়াস সুগঠিত হবে, কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত হবে, খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। তাহলে এখানে কি অনুপস্থিত? ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, এটা মনে রাখবেন। এবং হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। তাহলে এদের বংশবৃদ্ধি প্রত্যেকের কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের বংশবৃদ্ধি ঘটছে, এই বংশবৃদ্ধিটাও আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে এদের কি হচ্ছে? হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে, ঠিক আছে। এরপরে আমাদের এখানে দেখাচ্ছে রাজ্য 4 প্লান্টি। প্লান্টি বলতে কি আমরা এখানে বুঝতে পারছি গাছপালা হবে এরকম কিছু, হ্যাঁ। তাহলে প্ল্যান্ট মানে কি? আমাদের গাছপালা, উদ্ভিদ। তো এখানে এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। তাহলে এদের কিন্তু ভ্রূণ সৃষ্টি হয়, ঠিক আছে, ওকে। এবং প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতিও এদের আছে। এদের যৌন জনন অ্যানাসাইটোগ্যামাস অর্থাৎ আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুইটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। এরা আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। এরা সপুষ্পক। এটা মনে রাখবেন যে যারা প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত তারা হচ্ছে সপুষ্পক, মানে এদের পুষ্পক রয়েছে। যেমন উদাহরণ হচ্ছে উন্নত সবুজ উদ্ভিদ, অর্থাৎ যত ধরনেরই আমাদের উন্নত সবুজ উদ্ভিদ যে রয়েছে তারা সবাই হচ্ছে প্লান্টের অন্তর্ভুক্ত। এবং এই প্লান্টটিকে আমরা বা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সেগুলো হচ্ছে মশবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদ। আমাদের এই প্লান্টটিকে মোটে 4 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, ওকে। আপনারা যারা হচ্ছে বিএসসি আছেন, আপনারা হচ্ছে এইচএসসির আপনাদের যে বই রয়েছে উদ্ভিদ বিজ্ঞান, সে বইটাতে এই নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদকে আলোচনা করা হয়েছে, সেখানে আমরা ডিটেলস জানতে পারবো। এরপর আমরা এখানে দেখব হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য কি? এরা নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড বা কোষগহ্বর নেই। প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রাফিক অর্থাৎ পরভোজী। তাহলে মনে রাখবেন যে অ্যানিমেলিয়া রাজ্যের যারা অন্তর্ভুক্ত এরা হচ্ছে হেটারোট্রাফিক। এই নামটা একটু ভালোভাবে মনে রাখতে হবে যে হেটারোট্রাফিক কারা, হ্যাঁ, হেটারোট্রাফিক কারা? হেটারোট্রাফিক হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত যারা, তারাই হচ্ছে আমাদের হেটারোট্রাফিক। এবং এটাকে আমরা বলে থাকি পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে, ওকে। পরভোজী মানে কি? যারা অন্যকে ভোজন করে বা খায়। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশের সময় ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। উদাহরণ প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। তাহলে আমরা এখানে কি মানুষকে বলতে পারি অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত, ঠিক আছে, ওকে। তাহলে এখানে দেখেন আমাদের কি বলতেছে যে 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেভিয়াস স্মিথ বিশ্বজগতের প্রোটিস্টা, প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা নামে 2টা ভাগে ভাগ করেন। তাহলে এটা একটু মনে রাখতে হবে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট তা একটু মনে রাখবেন। সেটা হচ্ছে যে প্রোটিস্টাকে 2টা ভাগে ভাগ করেন কে, বা এই নামটা আমরা না মনে রাখলে এটা মনে রাখবো যে প্রোটিস্টাকে কী কী ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রোটোজোয়া এবং একটা হচ্ছে ক্রোমিস্টা, ঠিক আছে। এবং মনে রাখে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনর্নামকরণ করেন। তাহলে ব্যাকটেরিয়া রাজ্য আমরা কাকে বলতে পারি? সেটা হচ্ছে মনে রাখে। এই জায়গাটা একটু মনে রাখবেন, হ্যাঁ, যে মনে রাখে আমাদের ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে বলে থাকি, ঠিক আছে, ওকে। এরপরে দেখেন এই জীবজগৎকে তিনি 6টি রাজ্যে ভাগ করেন। তাহলে এই টমাস কেভিয়াস স্মিথ জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেন? 6টি রাজ্যে ভাগ করেন। তবে আমাদের বেসিক্যালি 5টা রাজ্যই ব্যবহার হয়ে থাকে, হ্যাঁ, বা আমরা পড়ে থাকি, ওকে। এবারে দেখেন এখানে আমাদের কি বলতেছে যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, শ্রেণীবিন্যাসের ধাপগুলো সেটা আমাদের দেখতে হবে। এক্ষেত্রে একটি জীবকে প্রজাতি পর্যায়ে মানে প্রজাতি পর্যন্ত যদি আমরা এখানে ভাগ করতে চাই, তাহলে এখানে আন্তর্জাতিক কর্তৃক 7টা ধাপ রয়েছে। যেটা সব থেকে বড় সেটা হচ্ছে রাজ্য, তার থেকে ছোট হচ্ছে পর্ব, তার থেকে ছোট শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। প্রজাতি হচ্ছে সব থেকে নিম্ন এবং রাজ্য হচ্ছে সব থেকে বড়,
হ্যাঁ, তো আমাদের ধাপগুলো আশা করি সবারই মনে আছে। এক্ষেত্রে মনে রাখবেন যে শ্রেণীবিন্যাসে এই পদ্ধতিকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। তার নেস্টেড হায়ারার্কি কোনটা, সেটা হচ্ছে আমাদের এই যে শ্রেণীবিন্যাসের ধাপ রয়েছে, শ্রেণীবিন্যাসের ধাপটাকে আমরা বলে থাকি নেস্টেড হায়ারার্কি। এইটা একটু ভালোভাবে আপনার মনে রাখবেন। এরপরে আমাদের এখানে চলে আসছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বিপদ নামকরণ পদ্ধতি বলতে আমরা যে বৈজ্ঞানিক নামগুলো জেনে থাকি, সেই বৈজ্ঞানিক নামটাই হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণ পদ্ধতি। মানে দুইটা পদ থাকবে। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুইটা অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথমটা তার গণের নাম এবং দ্বিতীয় অংশে তার প্রজাতির নাম। এটা একটু ভালোভাবে মনে রাখবেন যে যদি কোনো কিছুর বৈজ্ঞানিক নাম বা যদি আমাদের দ্বিপদ নামকরণ থাকে, তা সেটা প্রথম অংশকে কি বলা হয়? প্রথম অংশ হচ্ছে তার গণ এবং যেটা দ্বিতীয় অংশ সেটা হচ্ছে তার প্রজাতি। ভালোভাবে এটা মনে রাখবেন। যেমন গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারোসাম। তাহলে পরীক্ষায় দিতে পারে যে সোলানাম গোল আলুর বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবারোসাম। এখানে সোলানামটা কি বলবেন, সেটা হচ্ছে তার গণের নাম এবং টিউবারোসামটা কি, তার প্রজাতির নাম। ঠিক আছে, এইভাবে করে উত্তর করতে হবে। ওকে, এরপরে 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস স্পেসিস প্ল্যান্টেরাম বইটি রচনা করেন। তাহলে এইভাবে পরীক্ষা আসতে পারে যে স্পেসিস প্ল্যান্টেরাম বইটি রচয়িতা কে? ক্যারোলাস লিনিয়াস। এর প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতি সংজ্ঞা দেন। তিনি প্রথম ওই গ্রন্থে জীবের শ্রেণী, বর্গগণ, প্রজাতি ধাপগুলো ব্যবহার করেছেন। তাহলে ঘুরে ফিরে একটাই বিষয় আসছে যে শ্রেণীবিন্যাস নিয়ে বা দ্বিপদ নামকরণ নিয়ে যে আলোচনা করেছে সে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এবং আমাদের এখান থেকে যেটা সবার জন্য, বিএসসির জন্য যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক নামগুলো। আমি জাস্ট এখানে 40টা মতো বৈজ্ঞানিক নাম দিয়েছি। এই 40টা বৈজ্ঞানিক নাম আপনারা একটু ভালোভাবে মুখস্থ করবেন। আমি জানি এখান থেকে 15-20টা আপনাদের একেবারে মুখস্থ আছে, বাকি 15-20টার মতো আপনারা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবেন এখন। যেমন এখানে গোল আলু দেওয়া আছে, সোলানাম টিউবারোসাম, পেঁয়াজ, অ্যালিয়াম সিপা, ধান, জবা, পাট। হ্যাঁ, তারপরে আমাদের এখানে আম কি ম্যাগনিফেরা ইন্ডিকা, তারপর কাঁঠাল হচ্ছে আর্টোকার্পাস হেটারোটোফিলাস। এবং এইগুলো যখন আপনি উচ্চারণ করবেন, অনেকগুলো কিন্তু আপনি উচ্চারণ করতে পারবেন না, তখন আপনি কি করবেন, জাস্ট আপনি কি করবেন, অনেক যে বৈজ্ঞানিক নামগুলো আছে এগুলো কিন্তু আপনি উচ্চারণ করতে পারবেন না। যাই হোক, এখানে কিছু কিছু পারবেন, এমন আছে অনেকগুলো আপনি পারবেন না। তখন কি করবেন, জাস্ট এখানে আপনার হচ্ছে গুগল ট্রান্সলেটর আছে না, গুগল ট্রান্সলেটরে চলে যাবেন। তারপরে এইখানে যেটা আপনি পারছেন না সেটা এখানে কি করবেন, টাইপ করবেন। যেমন আমি যদি প্রথমেরটা যদি একটু লিখি, হ্যাঁ, ম্যাগনিফেরা ইন্ডিকা, ম্যাগনিফেরা ইন্ডিকা। হ্যাঁ, তো এটা যদি আমি একটু করি, এটা উচ্চারণটা ম্যাগনিফেরা ইন্ডিকা। ওকে, আপনারা শুনতে পেলেন তো? এটা কিন্তু দেখেন উচ্চারণটা ম্যাগনিফেরা ইন্ডিকা, ম্যাগনিফেরা ইন্ডিকা, ম্যাগনিফেরা ইন্ডিকা। ঠিক আছে, তো আপনারা যারা এগুলো উচ্চারণটা করতে পারবেন না, যাই হোক এখানে কিছু তো আপনারা যারা এগুলো উচ্চারণটা করতে পারবেন না, আপনারা কি করবেন, জাস্ট আপনারা গুগল ট্রান্সলেটরে যাবেন। গুগলে গিয়ে ওইখানে হচ্ছে ওটা সার্চ করার পর ওইখানে একটা ভয়েসের অপশন আসবে, আপনারা ওইখানে ক্লিক করলে ভয়েস চলে আসবে। ঠিক আছে, ওকে, আমি একবার দেখাই দিচ্ছি। আপনারা জাস্ট এখানে যে গুগল ট্রান্সলেটর অ্যাপ আছে এখানে যাবেন, তারপর এখানে টাইপ করবেন, করার পর এইখানে যে ভয়েসের মতো যে একটা চিহ্ন আছে, হ্যাঁ, এইখানে একটা ক্লিক করবেন, সাউন্ডের মতো যে চিহ্ন সেখানে ক্লিক করলে আপনি ভয়েসটা শুনতে পারবেন যে কি বলছে সে। ওকে, তো এইভাবে হচ্ছে কাঁঠাল দেওয়া আছে, তারপর হচ্ছে শাপলা, রুই মাছ, কাতলা, সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, মানুষ, ইলিশ, তারপর হচ্ছে ম্যালেরিয়া জীবাণু, আরশোলা, মৌমাছি। হ্যাঁ, এখানে আরও অনেকগুলো দেওয়া আছে, আমাদের মোট এখানে 41টা মতো দেওয়া আছে বৈজ্ঞানিক নাম। এই 41টাই আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য এখানে দেওয়া হয়েছে। আপনাদের একাডেমিক যে বই রয়েছে 9টা, সেখানে মতো 10-12টা আছে। আমি এখানে আপনার জন্য গুরুত্বপূর্ণ আরও কিছু দিয়ে দিয়েছি। এগুলো আপনার সবগুলো মুখস্থ করে রাখবেন। ঠিক আছে, এগুলো আপনারা সব মুখস্থ করে রাখবেন। তাহলে আমাদের আজকের ক্লাসটা এতদূর পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।